ভয়ঙ্কর ভৌতিক গল্প, অতৃপ্ত আত্মা। গল্পকার এডগার এলান পো। গল্প পাঠে আমি সুপ্রকাশ। লন্ডনে ফিরে এসে বহুদিন পর একটা বাড়ি খুঁজে বেড়াচ্ছিলাম মনের মতো। আশা ছিল শহরের এক কোণে বাড়িটা হবে, সামনে থাকবে ছোট একটা ফুলের বাগান। কিন্তু লোকজন, ট্রামবাসের হট্টগোল যেন একদম শোনা না যায়। এই কল্পনার বাড়ি সর্বত্র খুঁজে চললাম। বেড়াতে বেড়াতে একদিন হঠাৎ আমার মনের মতো বাড়ি খুঁজে পেলাম। বড় রাস্তা থেকে সামান্য ভেতরে বড় বড় গাছে ঢাকা মস্ত বাগানওয়ালা পুরানো আমলের ভাঙাচোরা একটা বাড়ি দেখতে পেলাম। খুব নির্জন ও নিরিবিলি বাড়িটা দেখে মনে হলো যেটা আমি মনে মনে খুবই চাইছিলাম। তাছাড়া লোকজন আছে কিনা এই বাড়িতে, বা এই বাড়িটা ভাড়া দেওয়া হবে কিনা কিছুই জানতাম না। বাড়ির গায়ে কোথাও এই বাড়িটা ভাড়া দেওয়া হবে বলে কোনো বিজ্ঞাপন নজরে পড়ল না। কিন্তু এই বাড়িটা দেখে মনে মনে কেমন যেন জেদ চেপে এলো, যেমন ভাবেই হোক এই বাড়ি আমাকে ভাড়া নিতে হবে। বাগানের ওক কাঠের দরজা ঠেলে আমি সোজাসুজি ভিতরে ঢুকে পড়লাম। অদ্ভুত ব্যাপার, দরজাটা সশব্দে নিজের থেকে বন্ধ হয়ে গেল। বাগানে ঢুকে মনে হলো আমি এক বিচিত্র জগতে এসে পড়েছি, বাইরের পৃথিবীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কোথাও মানুষের কোলাহল, ট্রামবাসের আওয়াজ, গোলমাল, চিৎকার, চেঁচামেচি কোনো কিছুই শোনা যায় না। চারপাশের পরিবেশটা যেন খুব শান্ত, মৌন, নিস্তব্ধতা ছড়ানো। পুরনো একটা ঝর্ণা দেখতে পেলাম। ঝর্ণা থেকে সবসময় জল ঝরছে। সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে চারপাশে। ফুলের উপর উড়ে বেড়াচ্ছে কয়েকটা মৌমাছি, প্রজাপতি। সামনের মাঠে বসবার আসনটা দেখে মনে হলো বহু পুরানো, অব্যবহারের জন্য ভেঙেও গেছে। আমি সদর দরজা পেলাম বাগান পেরিয়ে। মনে মনে ইতস্তত করলেও সাহস করে দরজায় কড়া নাড়লাম। দেখলাম একজন বুড়ো মানুষ এসে দরজা খুলে দিলেন। কি বলে কথা শুরু করব তাই ভাবতে লাগলাম। খানিক ভেবে বললাম, শুনছিলাম এই বাড়িটা ভাড়া দেওয়া হবে। একটু রাগত গলায় ভদ্রলোক বললেন, না, এমন তো কোনো কথা নেই, নিশ্চয় ভুল শুনেছেন আপনি। কি আর করি, ভাবলাম বাড়িটা ভাড়া নেওয়া হলো না। হঠাৎ ভদ্রলোকের স্ত্রী ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে বললেন, বলুন তো, আপনি কি করে জানলেন? অবশ্য আমাদের কোনো মাথা ব্যথা নেই এই নিয়ে, কিন্তু সত্যি আমরা ভেবেছি আমাদের গ্রামের বাড়িতে চলে যাব এই বাড়িটা ভাড়া দিয়ে। আপনি যদি ভাড়া নিতে চান তাহলে ভিতরে এসে সম্পূর্ণ বাড়িটা দেখে যান। এই রকম প্রস্তাব শুনে আমি ভিতরে ঢুকে বাড়িটা ঘুরে ফিরে দেখতে লাগলাম। দেখলাম বাড়িটা ভীষণ পুরানো, হাড়গোড় ওর সব বেরিয়ে গেছে। সর্বত্র ইট, কাঠ ভেঙে পড়ছে। আসবাবপত্রগুলো খুব পুরানো, অনেক জায়গায় ঝুল জমেছে, আবার কোথাও কালি পড়েছে। তবুও কি জানি কেন বাড়িটা দারুণ ভালো লাগলো আমার কাছে। বললাম মনে মনে, বাড়িটা আমি নেবই যেমন করেই হোক, এখানে বসে পড়াশোনা দারুণ হবে। বাড়িটা খুব সুন্দর লাগলো। সংস্কার বশে আমি না জিজ্ঞাসা করে পারলাম না, আচ্ছা, আপনারা বাড়িটা ছাড়তে চাইছেন কেন? লক্ষ্য করলাম বিরক্তির ছায়া পড়ল ভদ্রমহিলার চোখে মুখে। তিনি নরম সুরে বললেন, সত্যি কথা বলতে কি,
এই বাড়িতে আমরা আর থাকতে পারছি না। এই বাড়িতে এক রাতের বেশি কেউ থাকতে পারে না। ওদের ঘরে নানা রকম অলৌকিক ঘটনা ঘটে। বাড়ির একদম পিছন দিকে সেই ঘরটা। আজকাল বাড়ির মধ্যেও এ ধরনের নানা প্রকার আওয়াজ শোনা যাচ্ছে। আমার স্বামী কানে একটু খাটো বলে তিনি অনেক কিছুই শুনতে পান না। এই বাড়িটা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ঘুমোতে পারি না সারা রাত। সব সময় কাদের যেন পায়ের আওয়াজ শুনতে পাই। আমাদের পক্ষে অসম্ভব ভয়ে ভয়ে এই বাড়িটায় থাকা। ভদ্রমহিলা আবার আপন মনে বলে চললেন, জানেন, এই বাড়িতে আমরা বেশি দিন আসিনি। এই বাড়িতে থাকতেন আমার স্বামীর এক দাদা। তার মৃত্যুর পর আমরা এই বাড়ির মালিক হই। আমার স্বামীর কাকা বাড়ির সামনের দিকেই থাকতেন। কোনোদিনই কেউ ব্যবহার করেনি পেছন দিকটা। হঠাৎই একটা চাপা নিঃশ্বাস ফেলে চুপটি করে রইলেন ভদ্রমহিলা। আমার মনের বাসনা পূর্ণ হলো। বাড়িটা ভাড়া নিলাম অনির্দিষ্টকালের জন্য। দিন দুয়েকের মধ্যে বুড়ো বুড়ি তাদের বাক্স বিছানা সব নিয়ে চলে গেলেন, কিন্তু বেশিরভাগ পুরনো জিনিস রেখে গেলেন। প্রথম দিন বাড়িটায় ঢুকে খুব আনন্দ পেলাম। সারা বাড়ি ছুটে বেড়ালাম ছোট ছেলের মতো। কোন ঘরে কি আসবাবপত্র সাজাবো, কোথায় কি মেরামত করব, এইসব প্রথম দিনেই ঠিক করে ফেললাম। তালা ঝুলানো ছিল পিছনের একমাত্র ছোট ঘরটায়। আমি তালা খুলে ঘরে ঢুকতেই সমস্ত শরীরটা ভারী হয়ে উঠল, গায়ে কাঁটা দিতে লাগলো। কিরকম যেন একটা ভয় ভয় অবস্থা। মনে হলো খুব রহস্যপূর্ণ। আর এক পা গিয়েই এগোতে ইচ্ছা করলো না। এই ঘরে একটাও আসবাবপত্র ছিল না, সম্পূর্ণ ফাঁকা। ঘরটা আবার বন্ধ করে দিলাম তাড়াতাড়ি। দোতলার দুটো ঘর সাজিয়ে গুছিয়ে নিলাম আমি আর আমার সেক্রেটারি দুজনে মিলে। আমার সেক্রেটারি আমার চেয়ে বয়সে বেশ বড়। আমাদের কোনো চাকর বাকর ছিল না। রাত্রিটা শুধু ঘরেতে ঘুমোতাম। বাইরে হোটেলে খেয়ে এসে ঘুমোতাম বললে মিথ্যে বলা হচ্ছে, কারণ আমরা দুজনেই সারা রাত্রি জেগে থাকতাম। ভয়ে দুজনেই কাঠ হয়ে থাকতাম। বেশ মনে আছে প্রথম দিনটার কথা। আমরা উপর নিচ সমস্ত ঘরের দরজা জানালা দেখে শুনে বন্ধ করে এবং সমস্ত কিছু ভালো করে দেখে নিয়ে তারপর যে যার নিজেদের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। আমার মাথার ঠিক উপরেই ইলেকট্রিক আলো ছিল, তাই ভাবলাম একটা বই পড়ি। বইটা পড়ছি বেশ মেজাজে। হঠাৎ চমকে উঠলাম একটা ভারী আওয়াজ শুনে। স্পষ্ট বুঝতে পারলাম নিচের দরজা খুলে কে যেন ভেতরে ঢুকলো। বইপত্র বন্ধ করে কান পেতে শুনতে চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দ শুনতে পেলাম না। এমনকি বাগানে একটা পাতা পড়ার শব্দও পেলাম না। অপেক্ষা করতে লাগলাম অধৈর্য হয়ে কিছু শুনবার জন্যে। খানিকক্ষণ বাদে পায়ের শব্দে চমকে উঠলাম। মনে হলো কে যেন সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। প্রথম সে হল ঘরে ঢুকলো, তারপর আমাদের ঘরের দিকে ক্রমশ এগিয়ে আসছে। ভয়ে আমার শরীর হিম হয়ে গেল। পায়ের শব্দটা ঠিক আমার ঘরের সামনে এসে থামলো। আমি কোনো উপায় না দেখে আলো জেলে হাতে মোটা ডান্ডা নিয়ে দরজার সামনে অপেক্ষা করে রইলাম। ভাবলাম
নিশ্চয় চোর ডাকাত হবে। পা ফেলছে খুব সাবধানে। ঠিক আছে, আমিও রেডি। হাতের ডান্ডাটা দেখতে লাগলাম এই কথা ভেবে। কে যেন দরজায় চাপ দিচ্ছে বুঝলাম বাইরে থেকে। হঠাৎ দরজাটা সশব্দে খুলে দিলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। শুধু গাঢ় অন্ধকার চারিদিকে। মনে মনে বললাম, তাহলে দস্যু ডাকাত নয়, বাঁচা গেল। পর মুহূর্তেই ভয়ে শিউরে উঠলাম। ভয়ে মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। তাহলে বাইরের আলো জ্বালালাম, কাউকেই দেখতে পেলাম না, কিন্তু অনুভব করতে পারলাম কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমি ভীষণ ভয় পেয়ে চিৎকার করে ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। বিছানায় বসে বসেই বাকি রাতটা কাটিয়ে দিলাম। কখন যে সূর্য উঠেছে, লোকজন জেগেছে, সেসব দিকে আমার কোনো খেয়ালই ছিল না। অনেক পরে দিনের আলোয় সাহস করে বাইরে বেরিয়ে এলাম। দিনের আলোয় রাত্রির ভয় সব দূর হয়ে গেল, কিন্তু রাতের ঘটনাকে আমি কিছুতেই উড়িয়ে দিতে পারলাম না। অন্য কেউ হলে একে মনের ভুল বা স্বপ্ন দেখা বলে উড়িয়ে দিতে পারত, কিন্তু আমি তো সারাটা জীবন ধরেই প্রেততত্ত্ব নিয়ে গবেষণা করেছি। তাই তাড়াতাড়ি আমার সেক্রেটারি পার্কারকে ডেকে বললাম, কি হে, কাল রাতে তোমার কেমন ঘুম হলো? পার্কার বিমর্ষ মুখে বলল, আর একদিনও এই বাড়িতে থাকবো না স্যার, থাকলে আমি পাগল হয়ে যাব। আমি ব্যাপারটা বুঝতে পেরে বললাম, তাহলে তুমিও কাল রাত্রে এইসব শব্দ শুনেছ? তাহলে আমার কোনো খোঁজ খবর নাওনি কেন? প্রশ্ন করলেও মনে মনে ভাবলাম, আমি যখন ভয়ে এত কাবু হয়ে গেছি, আরও বেচারা নিশ্চয় অনেক বেশি কাবু হয়েছে। আমার চেয়েও বয়সে বড়। বড় হলে কি হবে, ওর স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তাই ভয়ে আরো দুর্বল হয়ে পড়েছে। পার্কার আবার ভয়ে ভয়ে বলল, চলুন স্যার, এখান থেকে আমরা চলে যাই। এই বাড়িতে নিশ্চয় ভূত আছে, এটা ভূতের বাড়ি, আর এখানে আমরা থাকবো না। ওর কথা শুনে আমার সাহসের মাত্রাটা আরো বেড়ে গেল। বললাম, ভূত আছে জেনেই আমি এই বাড়ি ভাড়া নিয়েছি। তুমি তো জানো ভূত প্রেত নিয়েই আমার চর্চা। সে যাই হোক, আমি এইখানেই থাকব। সেদিন রাত্রিতে আমরা সব রকম ব্যবস্থা করে ভূতের জন্য অপেক্ষা করতে লাগলাম। দরজার সামনে দুটো ইজি চেয়ারে বসে সারা রাত কফি আর চা খেয়ে গল্প করে কাটিয়ে দেব ঠিক করলাম। রাত 10টা পর্যন্ত কোনো কিছুই টের পেলাম না। এক সময় আমাদের একটু ঘুম পেল, আর ঠিক তখনই আগের দিনের মতো অদৃশ্য পায়ের শব্দ সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে লাগলো। আর মনে হলো সিঁড়ির আলোটা কে যেন জ্বালিয়ে দিল। পার্কার চারদিকে দেখে জোরালো গলায় বলল, এ নিশ্চয় কোনো বদমাশের কাজ স্যার। আমরা দুজনেই ছুটে সিঁড়িতে গিয়ে দাঁড়ালাম। দেখলাম সত্যিই আলোটা জ্বলছে, কিন্তু কাউকেই কোথাও দেখতে পেলাম না। উঁকি মেরে দেখলাম নিচের হলঘরের সমস্ত আলো জ্বলছে। আমি পার্কারের দিকে তাকিয়ে বললাম, পার্কার, আমরা তো সব আলোই নিভিয়ে দিয়েছিলাম, তাই না? তাহলে কে জ্বালালো বলো তো? দৌড়ে নিচে গিয়ে দেখলাম হল ঘরের সমস্ত জানালা দরজা খোলা, সব আলো জ্বলছে। হল ঘরে ঢুকতে মনে হলো কে যেন পটপট করে সব আলোগুলো নিভিয়ে দিল। তারপর কে যেন মেয়েলি কণ্ঠে ব্যঙ্গের হাসি হেসে জানালাগুলো বন্ধ করতে লাগলো। আমরা দুজনে দৌড়ে আবার উপরে উঠে এলাম। সেদিন রাতে আর নতুন কিছুই ঘটল না। কোনো মতে রাত কেটে গেল। পরের দিন রাতে আমি আর পার্কার খাওয়া দাওয়ার পর আলোচনায় বসলাম, কি করা যায়। পার্কার বলল,
ভূত ট্রুত সব বাজে কথা স্যার। আমার মনে হয় কোনো পাজি লোকের কাজ সব। আমাদের এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এইসব ভয় দেখাচ্ছে। তাছাড়া ভূত কখনো আলো জ্বালতে পারে? যার জন্যে আমি আজ একটা ভালো জাতের কুকুর এনে রেখেছি। আজ সব বদমাইশি ধরতে পারবো। আমি বললুম, ভূত না হয়ে আলো জ্বালতে পারে না, কিন্তু সিঁড়িতে পায়ের আওয়াজটা কিসের? পার্কার আমার কথায় বাধা দিয়ে বলল, আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি ভূতের কোনো দেহ নেই, ও অদৃশ্য। তাহলে পায়ের আওয়াজ হয় কি করে? পরামর্শ সেরে বাড়িতে ঢুকেই কুকুরের চিৎকার শুনতে পেলাম। কুকুরটা পার্কারের ঘরে বাঁধা ছিল। চিৎকার শুনে মনে হলো কুকুরটা ভয়ে চিৎকার করছে। আমাদের দেখে ওর যেন সাহস ফিরে এলো। কুকুরটাকে নিয়ে আমরা দুজনে সমস্ত বাড়িটা ঘুরে দেখলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার, কুকুরটা কিছুতেই বন্ধ ঘরটার সামনে গেল না, বরং একটা অদ্ভুত আওয়াজ করে গোঙাতে লাগলো। ওর গায়ের সমস্ত লোমগুলো খাড়া হয়ে উঠল। ভয়ে কুকুরটা দাঁড়িয়ে কাঁপতে লাগলো। ওর অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেলাম, তাই কুকুরটাকে সঙ্গে করে উপরে উঠে এলাম। একটু পরেই কুকুরটা কেমন নেতিয়ে পড়ল। তারপরেই শুনতে পেলাম কে যেন নিচ থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। ক্রমশ পায়ের আওয়াজ ভারী হয়ে এলো। আমি আর পার্কার দুজনে ভয়ে জড়াজড়ি করে ঘর থেকে বেরিয়ে এলাম। পায়ের শব্দের সঙ্গে গলার আওয়াজ শুনতে পেলাম। এত রাতে আপনারা কি করছেন বলুন তো? তাকিয়ে দেখলাম রাতের পাহারাওয়ালা পুলিশ। পুলিশ দেখে আমাদের ধরে প্রাণ এলো। পুলিশ দেখলে যে এত আনন্দ হয় তা আমি এর আগে কোনোদিনই বুঝতে পারিনি। পুলিশ মশাই আমাদের উপর ভীষণ চটেছিল, তাই বলতে শুরু করলো, কি ব্যাপার বলুন তো আপনাদের? এই 5 মিনিট আগে দেখলাম বাড়ির দরজা জানলা সব বন্ধ, আলো জ্বলছে না। আর এখন দেখছি সদর দরজা আপাট করে খোলা, সমস্ত বাড়িতে আলো জ্বলছে। বাগানে এসে শুনলাম কুকুরটা কাঁদছে, তাই সোজা উপরে উঠে এলাম। অবাক লাগছে, এই মাঝরাতে কেউ বাড়ির সমস্ত দরজা জানলা খুলে রাখে? কেন বন্ধ করে দেননি আপনারা? কি হয়েছে? আমি আর পার্কার দুজনেই বললাম, আমরা খুব ভালো করে সমস্ত দরজা খিল দিয়ে এঁটে বন্ধ করে দিয়েছিলাম, তাই কি করে যে খুললো আমরা তা জানি না। পুলিশ আমাদের কথা শুনে বলল, নিশ্চয়ই এই বাড়িতে একজন বদমাশ লোক ঢুকেছে। আপনারা আমার সঙ্গে চলুন, আমি সারা বাড়ি তল্লাশি করব। কি করব আমরা? সত্যি তো বাড়ির সমস্ত দরজা জানলা খুলে হাঁ করে রয়েছে, গোটা বাড়িতে আলো জ্বলছে। তাই কিছু না বলে পুলিশ মশাইকে সঙ্গে নিয়ে সারা বাড়ি টহল দিলাম। কিন্তু কুকুরটা আর উঠল না, ও শুয়ে পড়ে সমানে হাঁপাতে লাগলো। আমরা সারা বাড়ি খুঁজে কোথাও কিছু দেখতে পেলাম না। এতে পুলিশের সন্দেহ বাড়লো, আমাদের নাম ধাম টুকে নিয়ে চলে গেল। কিন্তু সেদিন থেকে প্রায় বেশ কয়েক রাত আমাদের কোনো অঘটন ঘটল না। প্রায় 5-6 দিন বাদে আমার এক পুরনো বন্ধু আমার সঙ্গে দেখা করতে এলো। এই বাড়ি দেখে অবাক হয়ে বললে, এই বাড়িতে তুমি আছো কি করে? এটা তো ভূতের বাড়ি। আমি বললাম, তুমি জানলে কি করে যে এটা ভূতের বাড়ি? আমার বন্ধুটি বলল, কয়েক বছর আগে আমার এক মেসমশাই এই বাড়িতে কয়েকদিন ছিলেন, তাতেই টের পেয়েছিলাম এইটা নির্ঘাত ভূতের বাড়ি। ঠিক আছে, তুমি একটা প্রমাণ দেখো। একটা সাদা কাগজ খামে ভরে তোমার টেবিলের দেরাজে রেখে দাও। বন্ধুর কথা মতো আমি একটা সাদা কাগজ রেখে দিলাম। প্রায় মাসখানেক বাদে একদিন আমার বাড়িতে বন্ধুদের ডিনার দিলাম। নানান গল্পের মধ্যে এই বাড়িটায় যে ভূত আছে তার কথা উঠল। তখনই বন্ধুরা সবাই মিলে প্ল্যানচেট শুরু করলেন। প্ল্যানচেট টেবিল 3 মিনিটের মধ্যেই এক অশান্ত আত্মা উপস্থিত হলো।
একটা কাগজে লেখা ফুটে উঠল, আমি কার্ল ক্লিট। এই বাড়িতে আগে আমি থাকতাম। এর চেয়ে বেশি কিছু জানতে চাও তো নিচের বন্ধ ঘরে সবাই চলে এসো। আমরা সবাই মিলে নিচের বন্ধ ঘরটায় এসে বসলাম। একটা মোমবাতি জেলে ধ্যানে বসলাম। আবার শুনতে পেলাম অশরীরী আত্মাটা বলে চলেছে, আমি কার্ল ক্লিট। এই ঘরে আমি আমার পিস্তুত ভাই আর্থার লিডেলকে খুন করে পুঁতে রেখেছিলাম। আমরা জিজ্ঞেস করলাম, আপনার আত্মার শান্তির জন্য আমরা কিছু করব কি, আপনি বলুন। প্রথমটায় কোনো উত্তর পেলাম না। অনেকক্ষণ পরে বিরক্ত হয়ে লিখল, দয়া করে এই বাড়িটা ছেড়ে দাও, তাহলেই আমার শান্তি হবে। এতদিন আমি যে একটা সাদা কাগজ খামে ভরে দেরাজে রেখে দিয়েছিলাম তার কথা ভুলেই গিয়েছিলাম। তাই মনে হতেই তাড়াতাড়ি গিয়ে টেবিলের দেরাজটা খুলে খামে ভরা সাদা কাগজটা বের করে দেখলাম। তাতেও একই কথা লেখা আছে, দয়া করে এই বাড়িটা ছেড়ে দাও, তাহলেই আমার শান্তি হবে। পরের দিন আমি বাড়ির পুরানো সব দলিলপত্র খুঁজে দেখতে লাগলাম। দেখলাম সত্যি 30-40 বছর আগে এ বাড়িতে কার্ল ক্লিট নামে এক জার্মান ডাক্তার ও তার স্ত্রী শার্লেট বাস করত। আর মাঝে মাঝে ডাক্তারের এক আত্মীয় আর্থার লিডেল নামে এক যুবক এই বাড়িতে এসে থাকত। কিন্তু একদিন রাত্রে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর কিছুদিন পরে কার্ল ও শার্লেট এই বাড়ি ছেড়ে জার্মানিতে চলে গিয়েছিল। দলিলপত্র দেখে শুনে আমার মনের অদম্য ইচ্ছাটা আরো বেড়ে গেল। ভাবলাম, যেমন করেই হোক এই কার্ল, শার্লেট ও লিডেলের গোপন রহস্যটা জানতে হবে এবং ওদের আত্মার শান্তির ব্যবস্থা করতে হবে। আমি জানি ওরা যতদিন জীবিত মানুষের কাছে ওদের গোপন রহস্যের কথা না বলবে ততদিন ওরা মুক্তি পাবে না। তাই আমি বন্ধ ঘরটাতে ইলেকট্রিক আলোর ব্যবস্থা করলাম। ঘরটা চুনকাম করলাম, টেবিল চেয়ার পাতলাম। তারপর আমার বন্ধুদের সব খবর দিয়ে তাদের আসতে বললাম। সন্ধ্যা হবার আগেই তারা এক অন্ধ মিডিয়ামকে নিয়ে আমার বাড়িতে এসে হাজির হলেন। আমরা সবাই মিলে সিয়াংসে বসলাম। কিছুক্ষণের মধ্যেই দরজার সামনে একটা ছায়া দেখতে পেলাম। আস্তে আস্তে ছায়াটা একটা মানুষের মূর্তি ধরে ঘরের মধ্যে ঢুকলো। মূর্তিটার মুখ শুকনো, চুলগুলো উস্কো খুস্কো, খোঁচা দাড়ি, সব মিলিয়ে দেখে মনে হলো শীর্ণকায় এক যুবক। আমি বুঝলাম এ নিশ্চয় কার্ল ক্লিট। খুব করুণ দেখাচ্ছিল ওকে। আমি বললাম, আমি আপনার প্রতিবেশী, আপনার সঙ্গে আলাপ পরিচয় করতে চাই, আপনি কিছু বলুন। ছায়া মূর্তিটি উত্তর করল, না, আমি এই সব চাই না। তুমি এখান থেকে চলে গেলে বাঁচি। তোমাকে তাড়াবার জন্যে আমি এত চেষ্টা করছি, তবু যাচ্ছ না কেন? এর উত্তর আমি বললাম, বহু বছর তো এই বাড়িতে কাটালেন একা একা, এখন কোনো বন্ধু পেতে ইচ্ছা করে না? আমার কথা শুনে মনে হলো কার্ল বেশ খুশি হয়েছে। হতাশ গলায় বলল, আমি তো এই বাড়ি ছেড়ে কোনো দিন কোথাও যেতে পারবো না। এখানে আমি চিরকালের মতো বাঁধা। জিজ্ঞাসা করলাম, লিডেলকে খুন করতে গেলেন কেন? এইবার দেখলাম কার্ল ভীষণ উত্তেজিত হয়ে উঠল। বলল, ওই শয়তানটাই তো আমাদের জীবনের শনি। ওর আসার আগে আমি আর শার্লেট
কত সুখেই না ঘর সংসার করেছি, খুব শান্তিতে ছিলাম। এই লিডেলটা দেশে কুকাজ করে আমার এখানে আশ্রয় নিল। দয়া করে আমি ওকে থাকতে দিলাম, আর ও কি করলো? আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর সঙ্গে বদমায়েশি করতে চাইতো, ওকে জ্বালাতন করতো। শার্লেট অশান্তির ভয়ে প্রথমে এসব কথা আমাকে বলতো না। একদিন লিডেল ওকে চরম অপমান করলো, যার জন্যে ও কাঁদতে কাঁদতে আমাকে এসে সব কথা বললে। শুনে আমি ক্রোধে পাগল হয়ে গেলাম, ছুটে গিয়ে ওকে খুন করলাম। তারপর ওর মৃতদেহটা এই ঘরের নিচে পুঁতে রেখেছি। এই ঘটনার পর থেকে শার্লেট চিন্তা ভাবনায় দিন দিন রোগা হয়ে যেতে লাগলো। বছর খানেক মধ্যেই ও মারা গেল। ওর মৃত্যুর পর আমি একা একা থাকতে পারলাম না, আমি আত্মহত্যা করি। তুমি যে ঘরে আছো সেই ঘরেতেই আমি আত্মহত্যা করি। এরপর থেকে আমরা বেশ সুখেই এই বাড়িতে বসবাস করছি। শুধু মাঝে মাঝে মধ্যে লিডেল এসে আমাদের সুখের সংসার ভেঙে দিয়ে যায়। এইভাবেই চলে যাচ্ছে বছরের পর বছর। আমরা ছাড়া এই বাড়িতে আর কারোকে থাকতে দিই না, কিন্তু তোমাদের মতো কেউ এসে থাকলে তাকে আমি কিছুতেই তাড়াতে পারি না। তা তুমি যদি সত্যি আমাদের মতো দুটি আত্মাকে শান্তি দিতে চাও, তাহলে এখানে আর থেকো না। এই ঘরে একটা টেবিল, দুটো চেয়ার রেখে যাও, আর সন্ধ্যার পর নিচের তলার এদিকটায় তোমরা কেউ এসো না। এই কথা শোনার পর আমি সেই মতো ব্যবস্থা করলাম, যার জন্যে যে কদিন আমরা এই বাড়িতে ছিলাম আর কোনো গোলমাল হয়নি। এই বাড়ি ছেড়ে চলে যাবার আগের দিন স্বপ্ন দেখলাম কার্ল আর শার্লেট হাত ধরাধরি করে আমার বিছানার সামনে এসে দাঁড়িয়েছে। ওদের মুখগুলো দেখে মনে হচ্ছে ওরা ভীষণ খুশি। বললাম, কাল সকালে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনাদের সহযোগিতা পেয়েছি যথেষ্ট, আমার কৃতজ্ঞতা জানবেন। কার্ল ম্লান হেসে আমার কথার উত্তর দিল, তোমার মতো বন্ধু আমি জীবিত অবস্থায় পাইনি, শুধু কতকগুলো অকৃতজ্ঞের দেখা পেয়েছি। আমারও তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। যাওয়ার আগে বন্ধু আর একটা উপকার করে যাও। এই ঘরের কোণে আমার আঁকা শার্লটের একটা ছবি আছে, তুমি ছবিটা কাল পুড়িয়ে ফেলো, আর ওই ঘরটা ভেঙে ফেলতে পারো কিনা একবার চেষ্টা করে দেখো। আর যেদিন তুমি আমাদের জগতে আসবে, সেদিন এই অকৃত্রিম বন্ধু তোমাকে সাদরে গ্রহণ করবে জেনো। যাবার দিন সকালে ঘরের কোণে সুন্দরী রমণী শার্লেটের বিবর্ণ ছবিটা দেখতে পেলাম। সেটা তখনই পুড়িয়ে ফেললাম। তারপর বাড়িওয়ালাকে না জানিয়েই আগে সে ছোট ঘরটা ভেঙে ফেলার ব্যবস্থা করলাম। তারপর সব কথা বাড়িওয়ালাকে জানালাম। আমার মনে হয় এই গল্প পড়ে পাঠকরা নিশ্চয়ই বাড়িটা ঠিক কোথায়, কত নম্বর জানতে চাইবেন। আগেই ক্ষমা চেয়ে বলছি, আমার পক্ষে বলা সম্ভব নয়।
কারণ বাড়িওয়ালা আমাকে শাসিয়ে দিয়েছেন বাড়ির ঠিকানা জানালেই আমার নামে মামলা করবেন। অতএব বুঝতে পারছেন